আরজি করে। আজকে যে মর্মান্তিক খবর আরজি কর থেকে উঠে এসেছে, ফের শিরোনামে এসেছে আরজি কর, সেখানে একজন ভদ্রলোক তিনি তার ছেলের চিকিৎসা করাতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কার্যত তাকে হৃদরোগে আক্রান্ত হয়ে বন্ধ লিফটে আটকে তার মৃত্যু হয়েছে। সেখানে লিফটম্যান ছিলেন না এবং এই রকম একটা ঘটনা, সেখানে লিফটম্যান নেই, সেখানে কোনো ব্যবস্থা নেই, আটকে একজন মানুষ, তিনি রোগীর পরিজন, তিনি তার মৃত্যু হয়ে গেল। এবং এই জায়গা থেকে একটা বিষয় উঠে আসছে যে কোথাও গিয়ে এটা একটা মেনটেন্যান্স চলছিল লিফটে, সেই লিফটে কি করে লোকজন উঠতে পারে, এরকমও অভিযোগ উঠে আসছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আরজি কর থেকে আমাদের প্রতিনিধি তনয়া। তনয়া, এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি অভিযোগ উঠে আসছে এবং এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? এই লিফটে কেন কেউ ছিলেন না? কিভাবে এরকম যদি সত্যি আন্ডার মেনটেন্যান্স হয়ে থাকে, কি করে সেখানে লিফটে মানুষ উঠলেন? এখন সবার প্রথম বলা হচ্ছে যে যান্ত্রিক ত্রুটির কারণেই নাকি এরকম ঘটনা ঘটেছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা জায়গায় সরকারি একটা হাসপাতাল, কিছুদিন আগেই যেখানে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে অভয়ের মতন ঘটনা ঘটলো, কিন্তু তারপরেও এত মিসম্যানেজমেন্ট কি করে থাকতে পারে? যে ছবিটা দেখাচ্ছে ট্রমা কেয়ার সেন্টারের একেবারে সামনে আমরা রয়েছি এবং এখানে কিন্তু বহু সংখ্যক মানুষজন জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা আসেন, তারা এখানে চিকিৎসার জন্য আসেন। কিন্তু আজ যে ঘটনা ঘটেছে সেই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সরকারি হাসপাতালের একেবারে বেআব্রু ছবিটা। মানুষজন তারা চিকিৎসার জন্য এখানে আসছেন, কিন্তু সেখানে ন্যূনতম চিকিৎসাটুকুনি পাচ্ছেন না। সাধারণ মানুষজন তারা এখানে ভিড় করে রয়েছেন, যারা সত্যিই পরিজনদের নিয়ে এসেছেন। আমি একটু কথা বলবার চেষ্টা করি আপনার সঙ্গে। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল, আপনারও কি কোনো পেশেন্ট রয়েছে এখানে ভর্তি? আমি বছর চারেক আগে এসেছিলাম একটি বাচ্চাকে নিয়ে, ইমার্জেন্সির উপরে আমাকে 4 তলায় যেতে বললো, তারা এক্সট্রা হবে। আমি ওখান দিয়ে উঠলাম, সিঁড়িতে একটাও লাইট নেই, কিছু নেই। আমি উঠলাম, একজন মহিলা আমার সঙ্গে ছিল, বাচ্চার মা, অল্প বেশি। অন্ধকারে উঠলাম, উঠে গিয়ে ওখানে দরজা ধাক্কাচ্ছি, তারপর সেই কোনোরকমভাবে দরজা ধাক্কিয়ে তারপর বেরিয়ে এলো, তারপর ওই বাচ্চাটার এক্সরে হলো। এই অবস্থা আর কি। মানে এখানে আজকে সকালে যে ঘটনাটা ঘটেছে সেটা দেখে কি ভয় লাগছে? যদি লিফটের মধ্যে এরকম ভাবে প্রাণ চলে ভয় লাগবে, ভয় লাগবে, এ তো স্বাভাবিক, ভয় লাগবে একদমই। দেখো এখানে অনেকে তো রয়েছে, আমি একটু কথা বলবো। অনেকে এতদিনের লড়াই তোমাদের, তোমরা এই পরিষেবা যাতে আরো ভালোভাবে মানুষকে দেওয়া সম্ভব হয় তার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করেছো। আজ আরো একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো, সরকার এতটা উদাসীন কি করে হতে পারে? না, তাহলে সরকার স্বাস্থ্য পরিষেবা চাই কি চায় না, মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে চাই কি চায় না, এটা তো আগে ঠিক করা প্রয়োজন। তাহলে যে ঘটনাগুলো, যে দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, সেই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে যেটা দেখতে পেলাম যে আশু যে সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন ছিল, সেই নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রয়াস রাজ্য মেডিকেল কলেজগুলোতে বা সাধারণ মানুষগুলোতে কোথাও দেখতে পাওয়া গেল না। তাহলে দেখতে যদি আমরা না পাই, তাহলে তো স্বাভাবিকভাবেই রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন এই জায়গাটাকে পরিষ্কার যে তারা সাধারণ মানুষকে পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা দিতে চায় না। তাহলে স্বাস্থ্য পরিষেবা যদি দিতে না চায়, তাহলে স্বাভাবিকভাবেই এই সমস্যার যে সমাধান তারা করতে চায়, এটা আমার দিক থেকে মনে হয় না। তাহলে প্রয়োজন কি, করিয়ে নিতে হবে। করিয়ে নিতে গেলে যে কথা আমরা বলতে চেয়েছি, আজ আরডি স্টুডেন্ট পল্লী থেকে দুপুর 2টোর সময় আমরা এমএসভিপির সাথে দেখা করব। আমাদের যে সুনির্দিষ্ট দাবি এই ঘটনাকে কেন্দ্র করে এবং আরজি কর মেডিকেল কলেজের সামগ্রিক পরিষেবাকে কেন্দ্র করে আমরা তা রাখবো। এর পাশাপাশি স্বাভাবিকভাবে আরজি কর মেডিকেল কলেজের প্রতি মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে সামনে রেখে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, সাধারণ মানুষ, এই সামগ্রিক এলাকাবাসী যারা এই আরজি কর মেডিকেল কলেজের পরিষেবার সাথে অতপ্রতভাবে জড়িত থাকে, যারা মেডিকেল কলেজের ছাত্রছাত্রী, তাদেরকে সাথে নিয়ে এই ঘটনার ইনফ্রাস্ট্রাকচারগত, ড্রাগের, ওষুধের যে অপ্রতুলতা এবং ম্যান পাওয়ারের যে অপ্রতুলতা, সেই সামগ্রিক বিষয়টাকে নিয়ে আমরা আন্দোলনের পথে এগিয়ে যাব। যা যা আশু সমাধান করা প্রয়োজন, আমরা এই সবাইকে সাথে নিয়ে একসাথে লড়াইয়ের মাধ্যমে সমাধান করার দিকে এগোবো। অভয়ের মৃত্যুর পর এত বড় আন্দোলন গোটা রাজ্যের মানুষ দেখেছে, গোটা দেশ রীতিমতো নজর রেখেছিল এই ঘটনার দিকে, কিন্তু তারপরেও একই রকমের ছবি ধরা পড়ছে এই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। অন্য কোনো হাসপাতালে তো সেই ততই বছর অবস্থা। আরও একটা বড় আন্দোলনকে এই ঘটনাকে কেন্দ্র করে হবে, যাতে পুরো গোটা সিস্টেমটার পরিবর্তন সম্ভব হয়। দেখুন, স্বাভাবিকভাবেই এই রোগী পরিষেবার সম্পর্কিত যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে আন্দোলন গড়ে তোলাই প্রয়োজন। তাহলে অবশ্যই সেই দাবি নিয়ে আমরা এগোবো। যে কথাটা আপনাকে আমি আগেও বললাম, সেটা হচ্ছে যে সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার এবং হচ্ছে গিয়ে মেডিকেল কলেজের ছাত্রছাত্রী এবং আরজি কর মেডিকেল কলেজে যারা পরিষেবা পান, এই সামগ্রিক সমাজটাকে সাথে নিয়ে আমরা আরজি কর মেডিকেল কলেজ সব বিভিন্ন মেডিকেল কলেজে যেখানেই এইভাবে এগিয়ে আসার, সবাইকে এগিয়ে আসার আহ্বান রাখছি এবং যেখানে এইভাবে গড়ে তোলা সম্ভব, সেই জায়গাটাকে সামনে রেখে মেডিকেল কলেজের যে অপ্রতুলতাগুলো আছে, রোগী পরিষেবার যে অপ্রতুলতার জায়গা আছে, সেই জায়গাগুলোকে সামনে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যাব। লিফটম্যান 24 ঘন্টা থাকার কথা, কিন্তু তারপরও আজ তার দেখা পাওয়া গেল না, এর কারণটা কি? কোথাও গিয়ে গাফিলতি রয়েছে বলে মনে হচ্ছে? তাহলে নিঃসন্দেহে এই জায়গাটা নিয়ে আজকে যাওয়া, যে আজকে মূলত আমাদের যেটা দাবি,
সেটা হচ্ছে যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং এই কর্তব্যে গাফিলতির জায়গা থেকে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে একটা ডিসিপ্লিনারি পানিশমেন্ট দেওয়া প্রয়োজন বলে, শাস্তি দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। এর পাশাপাশি আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে মেডিকেল কলেজের একজন মানুষের মৃত্যু হবে, তারপর আমরা পরিষেবা সংক্রান্ত কথাগুলো নিয়ে ভাববো এবং আমরা শাস্তি দেওয়ার কথা ভাববো। শুধু এইটা দিয়ে তো সমাজ তাহলে কতজনের মৃত্যু হলে ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠবে? এটা তো হতে পারে না। তাহলে সামগ্রিক ইনফ্রাস্ট্রাকচারের যা ল্যাবস আমরা এতদিন চোখে পরিলক্ষিত করেছি, সেই দাবিগুলো নিয়েও এমএসপি স্যারের সাথে আমরা আজকে বসছি। আমরা যাব দুপুর 2টোর সময়, আশা করি তিনি সময় দেবেন, দেখা করবেন এবং আমরা আমাদের যে দাবিগুলো আছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে সেই দাবিগুলো তুলে রাখবো। বেশ, অনেক অনেক ধন্যবাদ জানাই। কিন্তু এখানে আরো অনেক মানুষজন রয়েছেন, আমি একটুখানি কথা বলবার চেষ্টা করি, কারণ বহু দূর দূরান্ত থেকে তারা আজ এখানে এসেছেন এবং তারা একটা কথাই বলবার চেষ্টা করছেন, সরকারি হাসপাতালে তারা ট্রিটমেন্টের জন্য আসেন। সবার পক্ষে সম্ভব না বেসরকারি হাসপাতালে লাখ লাখ টাকা খরচ করে সেখানে গিয়ে চিকিৎসা করানো, যেই কারণের জন্য একমাত্র ভরসা সরকারি হাসপাতাল। কিন্তু সেই সরকারি হাসপাতালে এইরকম বেহাল অবস্থা, লিফটে করে একজন রোগীকে নিয়ে, ছোট্ট একটা শিশুকে নিয়ে বাবা গিয়েছে, কিন্তু তাকে শেষ পর্যন্ত প্রাণটাই তার চলে গেল। একটা পরিবারের মাথার উপরে যে ছাতাটা থাকে সেই ছাতাটা সরে গেল, অথচ রাজ্য সরকার এখনো পর্যন্ত চুপচাপ করে বসে রয়েছে। কেন স্বাস্থ্য সম্পর্কে তাদের এতটা উদাসীনতা রয়েছে? আপনার সঙ্গে একটু কথা বলবো। রাজ্যের স্বাস্থ্য যে ব্যবস্থা রয়েছে তা নিয়ে আপনারা স্যাটিসফাইড? একটার পর একটা ঘটনা ঘটছে, আরজিকর মেডিকেল কলেজ এবার যে হাসপাতাল। বাচ্চাটাকে নিয়ে এসেছিল সেই বাচ্চাটা ফ্যামিলিটা এখন কী হবে? একটাই বাচ্চা 4 বছরের। আর কি বলবো? আপনি কি তাদের পরিচিত? মানে আমরা বুঝতে পারছি আপনাদের অবস্থা, এটা শুধু আপনি বলে না, আমার পরিবারেও যদি হতো তাহলে আমাদের একই রকমের অবস্থা হতো এবং সহানুভূতি দেওয়ার কোনো জায়গা সত্যিই নেই। একটা ছোট্ট বাচ্চা, তাকে ট্রিটমেন্ট করাতে নিয়ে এসে যদি এইরকম পরিস্থিতি হয়। বাবা মা গেল, মা একা আছে, এখন তাদের পরিবারে কে দেখবে? শ্বশুর বাড়ি এখানে, বাবার বাড়ি রামপুরহাট। সুপারের সঙ্গে আপনাদের কথা হয়েছে? না, আমি এই মাত্র নামবো, জাস্ট নামবো, এখন আসছে সবাই, কথা বলবো। কোনো রকমভাবে হাসপাতাল কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে কথা আমি বলেছে? এই মাত্র এসে নামলাম। মানে এখনো পর্যন্ত আপনাদের আমি সঙ্গে যেতে কথা পারি। হয়নি? Just পরিবারে ওই ভদ্রলোকে কি একমাত্র আর্নিং মেম্বার? হ্যাঁ, আর্নিং মেম্বার ওই ভাগগুলো, আর কেউ নাই। বৃদ্ধ বাবা মা আছে আর একটাই ছেলে 4 বছরের। যে ছোট্ট শিশুটাকে নিয়ে আসা হয়েছে তার শারীরিক অবস্থা এই মুহূর্তে? এবার আমি তো এসে পৌঁছালাম কেবল, এখনো যেতে পারিনি তাদের কাছে। এখন যাব, আরও সব আসছে আমাদের, দিয়ে যাবো একসঙ্গে। দেখুন, আমাদের মতো মধ্যবিত্ত পরিবার, তারা প্রত্যেকটা সময় সরকারি হাসপাতালের দিকেই আমরা তাকাই। আমরা সরকারি হাসপাতালে আসি চিকিৎসাটা যাতে ঠিক মতন পাই, কিন্তু সেটাও যদি না হয়, এখানে এসেও যদি এইরকম ঘটনা ঘটে, তাহলে আমরা কোথায় যাবো? কোথায় সাধারণ যাবে? মানুষ কোথায় যাবে? তাই না? সেটাই, সাধারণ মানুষ কোথায় যাবে, কি করবে? কোনো কথা বলার জায়গাই নাই এখন আর। আসুক ওরা, আমি একটু কথা বলি ওদের সঙ্গে। একদম, অর্থাৎ এখানকার যারা রয়েছেন তারাও কিন্তু পরিষ্কার করে বলছেন যে তারা যাবেন কোথায়। অসংখ্য মানুষজন তো এখানে রয়েছেন। আপনারা কোথা থেকে এসেছেন? তারা বসিরহাট থেকে এসেছে। কে ভর্তি রয়েছে? আমার শালির ছেলে। লিফটে করে এইরকম ভাবে উপরে যেতে গিয়ে যদি বিপদ হয়, যদি প্রাণটা চলে যায়, তাহলে সেই রাজ্যের সরকার বা সেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর বা স্বাস্থ্য মন্ত্রক তারা কি করছে? তাই তো আমরা তো এটাই ভাবছি, আমাদের তো ভয় লাগছে এখন শুনি যে আমরা কী করে উঠবো। আমাদের তো 5 তলায় ভর্তি আছে। এইভাবে যদি একের পর এক যদি দুর্ঘটনা ঘটে, তাহলে আমরাও কিভাবে এখানে এসে ট্রিটমেন্ট হবো, গরিব মানুষ? এই হচ্ছে ব্যাপার। এই রাজ্যিকরেই তো আমরা দেখেছি অভয়ের মতন ঘটনা ঘটেছে, তারপরেও কি দরকার ছিল না যে আরো একটুখানি বেশি সচেতন হওয়া এই হাসপাতালে? একদম, সে তো অবশ্যই। এ তো সরকারের তো স্টেপ নেওয়া উচিত, কিন্তু সেগুলো যদি না নেয়, সরকার কি করছে? কি করছে এটা তো ঠিক আমরা ভাবতে পারছি না যে গরিব মানুষ এইভাবে এসে একের পর এক মানে বিপদ হচ্ছে এখানে এসে। এগুলো দেখা উচিত অবশ্যই। দেখো, এখানকার মানুষজন যারা রয়েছেন তারা পরিষ্কার করে বলছেন যে সরকারি হাসপাতালে তারা এসছেনই চিকিৎসা করাতে, কিন্তু সেই সরকারি হাসপাতালে এসে যদি চিকিৎসাটাই না পান, তাহলে পরে তারা কি করবেন? আমি একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে বলবো। এখানে রোহিতগণ আমার বিজয় রয়েছে এবং সেক্ষেত্রে প্রচুর মানুষ এখানে রয়েছেন, শুধুমাত্র তারা ট্রিটমেন্ট করাতে এসছেন, কিন্তু সেই ঠিকই, এবং ট্রিটমেন্টে এই এসেও মানুষগুলো যে সাধারণ মানুষ যারা এই সরকারি হাসপাতালগুলোর উপর ভরসা করে নিজেদের স্বাস্থ্যের ব্যবস্থাটা নজরে রাখতে চান বা নিজেদের চিকিৎসার উপর নিজেদের চিকিৎসার জন্য এখানেই আসেন, কিন্তু সেখানে এসে যদি লিফটের মধ্যে একজন রোগীর বাবা তার হৃদরোগে মৃত্যু হয়ে সেখানে মারা যেতে হয়, তা নিয়ে প্রশ্ন উঠবেই। সেই প্রশ্নগুলো উঠছে। শুভেন্দু অধিকারী এই প্রশ্নই তুলেছেন, কি বলছেন শুনুন। ইচ্ছা করে মেরে দিয়েছে, ইমিডিয়েট খুনের মামলা রুজু করা উচিত। প্রত্যক্ষ খুনের জন্য দায়ী আরজিকরের সুপার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী অলসো। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমার কাছে ডকুমেন্ট আছে।
এই রিপেয়ারিং হচ্ছিল এই লিফটটা, এই যে সরকারের ডকুমেন্ট খুন করেছে, খুন করেছে, সেই আর্জি করাবা যে আর্জি করলে খুন করেছে। আন্ডার মেনটেনেন্স লিফটে পেশেন্টকে চাপিয়ে খুন করেছে। প্রত্যক্ষ খুনি যদি আরজি করের অথরিটি হয়, পরোক্ষ খুনি নারায়ণ স্বরূপ নিগম আর মমতা ব্যানার্জি, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী। খুনের মামলা হওয়া উচিত। শুভেন্দু অধিকারী সরাসরি বলছেন যে যেভাবে এই অরূপ বন্দ্যোপাধ্যায়, যার মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে লিফটের মধ্যে আটকে থেকে, এবং সেই লিফটটা আন্ডার মেনটেন্যান্স ছিল, অর্থাৎ সেই লিফটের মেরামতি চলছিল, এবং তিনি বলছেন তার কাছে সরকারি ডকুমেন্ট রয়েছে, নথি রয়েছে। তাহলে সেই জায়গা থেকে যদি এই তার অভিযোগ যদি সত্যি হয়, তাহলে প্রশ্ন তো স্বাভাবিক যে একটা আন্ডার মেনটেন্যান্স লিফটে কেন মানুষকে ওঠানো হবে, কেন তাদেরকে সেই লিফটে ব্যবহার করতে দেওয়া হবে, সেই নিয়ে যখন প্রশ্ন উঠছে, সেই জায়গা থেকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী, যিনি বহরমপুরের কংগ্রেস প্রার্থীও, তিনি ঠিক কি প্রশ্ন তুলছেন, কি বলছেন আজকের এই মর্মান্তিক ঘটনা নিয়ে, শুনুন। লিফটের মধ্যে দরজা খুলতে না পেরে শ্বাসরুদ্ধ হয়ে একজন মানুষের মৃত্যু হলো। কোথায়? আরজিকর হাসপাতালে। আরজিকর হাসপাতালে আমাদেরই ঘরের মেয়েতে ধর্ষণ এবং খুন হলো। এই আরজিকরে শ্বাসরুদ্ধ হয়ে আরেকটা মানুষের মৃত্যু হলো। কই সেসব দিকে তো হাইকোর্ট যাচ্ছে না। এই যে চ্যাটার্জি, ব্যানার্জি, বড় বড় মাতব্বররা মানুষের সমস্যা তো হাইকোর্ট যাচ্ছে না। ট্রমা কেয়ার সেন্টারের লিফটে আটকে মৃত্যু হলো, আরজি করের লিফটে আটকে মৃত্যু হলো অরূপ বন্দ্যোপাধ্যায়ের। ছেলের ভাঙা পায়ের চিকিৎসার জন্য গিয়েছিলেন আরজি কর হাসপাতালে। 5 তলায় যেতে ছেলে ও স্ত্রীকে নিয়ে তিনি লিফটে ওঠেন, হঠাৎই আটকে যায় সেই লিফট। লিফটেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। কোনো লিফটম্যান লিফটে ছিলেন না। এই মর্মান্তিক ঘটনা, এটা শুধুই একটা দুর্ঘটনা নাকি এর পিছনে কোথাও গিয়ে পরোক্ষ খুন রয়েছে, সেই অভিযোগও করছেন শুভেন্দু। দিলীপ ঘোষ এবং সজল ঘোষরা কি বলছেন, শুনুন। প্রত্যেকটি হসপিটাল লোকে আশা নিয়ে যায় ওখানে উন্নয়নের জন্য, কিন্তু ওখানে গিয়ে জ্যান্ত ফিরে আসা মুশকিল, পালিয়ে আসে লোকের দুরবস্থা থেকে। আমি গেছিলাম সেদিন, এখানে আমাদের মারপিট হয়েছিল পুরুলিয়ার কর্মীদের দেখতে, আমি পোস্ট করেছি। কি দুর্গন্ধ, কি দুরবস্থা, নরক হয়ে গেছে ওটা প্রত্যেকটি হসপিটাল। না ডাক্তার, না ওষুধ, না সাফ সাফাই, মানুষের জন্য শোয়ার থাকার বেড নেই, রাস্তায় ফুটপাতে বারান্দায় শুয়ে আছে মানুষ, প্রসূতিরা শুয়ে আছেন। এ তো নরক ভোগ হচ্ছে আমাদের পশ্চিমবাংলার থেকে। এটা দুর্ঘটনা, এটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না, কিন্তু অব্যবস্থার ফলে দুর্ঘটনা, আর দুর্ঘটনাটাই পশ্চিমবঙ্গের স্বাভাবিক ঘটনা, এটা বলতে কোনো দ্বিধা নেই। আমাদের সঙ্গে সরাসরি আরজি কর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তনয়। তনয়, এই মুহূর্তে কারা রয়েছেন আরজি করে? পরিবারের কাউকে কি পাওয়া যাচ্ছে? আমি চিৎকার করছি, সবার পায়ে ধরছি, কেউ কিছু শুনতে পাচ্ছে না, সবাই অন্ধ। দেখো, মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের বোন কথা বলছেন, অনিকেত মাহাতোর সঙ্গে অভিযোগ শোনাচ্ছেন। আমি একটুখানি কথা বলি, একটু শোনবার চেষ্টা করি। আমরা যাচ্ছি, সবাই ছিল, কেউ কিছু ছিল যাচ্ছি, কথা বলি, জানি না। জানাই আমাদের দিক থেকে আমরা যতটা পারবো সেটা করবো, কিন্তু সব তো আমাদের হাতে নাই। ফলে যেটা আমাদের দিক থেকে যেটুকু করণীয় সেটুকু আমি করতে পারবো, এর বাইরে আর আমার দিক থেকে প্রাণটা তো ফিরে পাবো না আমার ভাইয়ের, সেটা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, কিন্তু যেটুকু এরা তো প্রাণটা করা নিয়েছে দরকার আমার বা ভাইয়ের, যে অন্যায়ের গাফিলতি, এটা তো এদের গাফিলতি। আর অনেক অনেক রিপোর্টাররা রিপোর্ট করেছে আমার ভাই হার্ট অ্যাটাক করে নাকি মারা গেছে। সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। সব জায়গায় নাকি দেখাচ্ছে কোনো হার্ট অ্যাটাক করে মারা যায়নি আমার ভাই। আমার ভাই এই লিফটের যান্ত্রিক গোলযোগের জন্য মারা গেছে। ও 2 ঘন্টা ধরে যুদ্ধ করেছে, ওর মতো স্ট্রং ছেলে পৃথিবীতে নেই। ও সবার জন্য করে, প্রত্যেকটা মানুষের জন্য করে গেছে। আজকে আমাদের
পাড়া শুধু প্রত্যেকের জন্য করেছে। জানি না, হ্যাঁ। যদি বলে থাকে মারাত্মক ভুল বলেছে, মারাত্মক। ও প্রত্যেকে যার হাসপাতালে ভর্তি হওয়ার তাকে ভর্তি করে দেওয়া, তারপর কারোর কিছু হলে সব সময় এগিয়ে যাওয়া, প্রত্যেক শুধু বাড়ির লোকেদের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য। সেরকম একটা আমাদের এই কলকাতার মধ্যে একটা রত্নকে মানুষ হারালো, রত্ন, ও আমাদের রত্ন, হ্যাঁ, শুধু আমাদের বাড়ির না, পাড়ারও রত্ন। এর যেন কঠোর শাস্তি পায়। আমরা দেখতে পাচ্ছি যার মৃত্যু হয়েছে অরূপ বন্দ্যোপাধ্যায়, তার দিদি এসেছেন এবং বলছেন যে 2 ঘন্টা ধরে লিফটে আটকে থেকে মৃত্যু হয়েছে, তেমনই অভিযোগ করছেন তার দিদি। একদম ভালো নেই, আমার ভাইকে হারিয়েছি। আমার ভাই যেন সঠিক বিচার হয় আমার ভাইয়ের। আমার ভাইকে ফিরে পেতাম, এখনো নির্যাতন হয় জানি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।